এখন উপন্যাস, আপনি কি রেকর্ডিং স্টার্ট হয়েছে? আচ্ছা, সাউন্ড না আসলে যে দিয়েছেন তার দোষ। এখন শুনেন, জীবনে দোষ চাপানোর জন্য মানুষ খুব দরকার, কারণ আমরা নিজের ভুল নিজে স্বীকার করতে চাই। এনিওয়ে, ফরগেট। এরপর আমরা কি করছি, এখন উপন্যাস কি বলছে, উপন্যাস হচ্ছে কি আপনাকে সবগুলো ডিটেলস দিয়ে দিচ্ছে। এটা দেখতে কেমন, গাছের যদি বর্ণনা দেয়, সে গাছেরও সে বর্ণনা দেবে, গাছে ফুল হয় না ফল হয় সেটারও আপনাকে বর্ণনা দিয়ে দেবে। কিন্তু ছোট গল্পে আপনি কি, ছোট গল্পে দেখবেন চরিত্রের নামও নেই, চরিত্রে কি নেই, নামও নেই। যে গ্রামের কথা বলা হয়েছে সে গ্রামের কোনো বিবরণ নেই। ছোট গল্প হচ্ছে কি শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। কিন্তু উপন্যাসটা কি, উপন্যাসটাতে আপনি শুধু এই ফিলটাই করবেন কখন শেষ হবে। উপন্যাসে আপনি কি ফিল করবেন, কখন শেষ হবে। আর ছোট গল্প আপনি ফিল করবেন শেষ হয়ে গেল। তার মানে দুইটা হচ্ছে কি দেয় আপনাকে, দুই ধরনের ফিলিংস দেয়, দুই ধরনের অনুভূতি মানুষকে দেয়। এখন উপন্যাস কেন এরকম হয়, তার মানে উপন্যাস হচ্ছে কি একটু লেন্দি টাইপের হবে। আর উপন্যাসকে যদি আমি একটু সাম আপ করি, তাহলে উপন্যাসটা হচ্ছে কি, উপন্যাসটা হচ্ছে অনেকগুলো ছোট গল্পের সমাহার, অনেকগুলো ছোট গল্পের সমাহার। উপন্যাসের প্রত্যেকটা চরিত্র হচ্ছে কি এক একটা করে গল্প। যেমন আমি যদি বলি আমার এখানে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা চরিত্র হচ্ছে কি এক একটা করে গল্প। আপনি একটা গল্প কি হতে পারেন, আপনি একটা গল্প হতে পারেন। প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা করে গল্প আছে। এখন উপন্যাসে কি হয়, এই সমস্ত চরিত্রগুলো নিয়েই কি হয়, উপন্যাসটা তৈরি হয়। প্রত্যেকটা চরিত্রের গল্পকে হচ্ছে কি তিনি সুন্দর করে বর্ণনা করেন এবং লেখক মনে হয় যেন প্রত্যেকটা চরিত্র। এবং আরেকটা মজার বিষয় বলি, উপন্যাসের খুব একটা দ্য মোস্ট বিউটিফুল থিং, উপন্যাসে যে শব্দগুলো ব্যবহার করা হয় এই প্রত্যেকটা শব্দ যেন আপনার কল্পনার তুলি দিয়ে আপনি আঁকতে পারবেন। উপন্যাসে তো আপনি চেহারাটা দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন? ধরেন হিরোর বর্ণনা দিচ্ছে, নায়ক দেখতে কেমন, আপনি দেখবেন কি যে শব্দটা সে দিচ্ছে, নায়িকা বললাম না, পরে আপনারা অন্য কিছু কল্পনা করে ফেলবেন, অনেক ছেলে দেখতে পাচ্ছি। তা এখন আপনারা যে এই ক্যামেরা থেকে আমি আছি, এখন সে বলছে কি যে আপনি, আমি নাই, এটাই তো বললাম। হ্যাঁ, ঘুরিয়ে দেন। আচ্ছা, এখন সে বলছে কি দেখেন উপন্যাসে, তার মানে কি প্রত্যেকটা শব্দ যখন আপনি পড়ছেন আপনি একদম কল্পনা করতে পারছেন, আচ্ছা এরকম। আপনি দেখবেন কি আপনি নিজের ভেতরে একটা ছবি এঁকে ফেলতে পারছেন। এবং আরেকটা মজার জিনিস বলি, সেই উপন্যাসের পাঠক, ধরেন আজকে আমরা কি দেখব, আমরা যখন উপন্যাসটা পড়বো, উপন্যাসটা পড়ার সময় আমরা দেখবো কি এখানে তো আপনারা ভিন্ন পাঠক, ঠিক না? আপনারা ভিন্ন ধরনের মানুষ। আপনারা খুব মজার একটা জিনিস দেখবেন যে আপনার যে কল্পনাতে যে মানুষটা ধরা দিচ্ছে ঠিক সেই সেম মানুষটাই আরেকজনের কল্পনাতেই ধরা দিচ্ছে, একদম সেম। সেই জন্য হারুকি মুরাকামি, এখন একজন জাপানিজ রাইটার, সে খুব মজার একটা কথা বলেছিল যে আপনি যদি মানুষের চিন্তার ভেতর প্রবেশ করতে চান, মানুষের চিন্তার জায়গাটা যদি জানতে চান যে এই মানুষটা কী করছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, রিড দ্য সেম বুকস। কারণ আপনার তখন এই কল্পনার শক্তিতে আপনি দেখবেন কি ইউ আর হ্যাভিং দ্য সেম থটস। বুঝতে পেরেছেন? সো উপন্যাস হচ্ছে কি আপনাকে নিয়ে এরকম একটা। আর উপন্যাসের আরেকটা সবচেয়ে নেগেটিভ সাইড, উপন্যাসের নেগেটিভ সাইডটা হচ্ছে কি আপনার কাছে সবসময় মনে হবে কি এইটাতে এইভাবে না করলেও হতো। আরে ভাই এত বর্ণনা করার কি আছে, আমাকে সোজাসুজি সামনে কি হবে এটা বলে দিতে পারতেন। লাইক ওয়েন ইউ সি আ মুভি, আপনি মুভিতে যখন দেখেন মুভিতে কি হচ্ছে, আপনি জানেন যে হিরো সবসময় জয়ী হবে। হিরো কি হবে সবসময়? জয়ী হবে। আমরা যে কোনো মুভি ধরি, আমরা ধরি যে ধরেন বাংলা ছবি, হিন্দি হ্যাঁ ভাবেন যে কখনো মরবে না, আর তখনই যখন দেখেন যে হিরো হচ্ছে কি মারা যাচ্ছে অথবা ফেলিয়ার হচ্ছে, তখন বলে আপনি দেখবেন কি এটা নিতে পারছেন না। হ্যাঁ বেটা, তোকে আমি হিরো বানাইছি এই জন্য, ভাই ইউ ক্যান টেক ইট যে আপনি হিরো। ভাই বুঝতে হবে হিরোর একটা ফিল থাকবে। হিরো হচ্ছে কি, আমরা হিরোর কনসেপ্টটা কি, হিরো হচ্ছে কি যে মোর দেন অ্যাভারেজ, রাইট? আমার আপনার থেকে অ্যাভারেজ। সে বাতাসে উড়বে, তার পা যখন দিবে 4-5টা ভিলেন মরে যাবে। হ্যাঁ, সে যখন হেঁটে যাবে বাতাস হচ্ছে কি তাকে, সে বাতাসের থেকে দ্রুত গতিতে যাবে। মানে হিরোর তো একটা ভাইব আছে, ঠিক না?
এখন আপনি ধরেন ঠিক যখনই দেখবেন যে গল্পের ভেতরে হচ্ছে কি হিরোকে হিরোর মতো আর লাগছে না, হিরো হচ্ছে কীরকম জানি ভয় পায়, হ্যাঁ, কোনো কিছু করতে পারে না, তখন দেখবেন আমরা খুব জিদ উঠতেছে। এখন দেখেন গল্পের নোভেল, যে কোনো উপন্যাস অথবা যে কোনো ছবি, প্রত্যেকটা ছবি বলেন যা কিছু বলেন, প্রত্যেকটা বললাম আগে একটা উপন্যাস থাকতে পারে অথবা একটা নাটক যেটাকে হচ্ছে সিকোয়েন্স দিয়ে দিয়ে হচ্ছে একটা মুভি করা হয়। এখন আপনি চিন্তা করেন যে এই যে সিকোয়েন্স দিয়ে দিয়ে যে মুভি করা হয়, তার মানে কি প্রত্যেকটা জিনিসগুলো বই থেকেই নেওয়া হয়। কই থেকে নেওয়া হয়? এই যে আপনার যে পুস্তক থাকে, আপনি যেই পাণ্ডুলিপিটা ধরে আছেন আজকে, সেই পাণ্ডুলিপি থেকেই বললাম এই চরিত্রটাকে ইমাজিন করে করে তৈরি করা হয়েছে যে এই চরিত্রটা দেখতে দেখতে এরকম। আপনি ধরেন আমরা যদি চিন্তা করি এরকম তো অনেক, ধরেন মহাত্মা গান্ধীর কথা, তো মহাত্মা গান্ধীকে হচ্ছে কি মানুষ দেখেছে, ঠিক না? তার কিছু ছবি আছে সেটাতে। এখন এরপরে যখন তাকে তার বইতে, অথবা ধরেন আমরা যদি এখন চিন্তা করি যে মানুষটাকে আমরা কখনো দেখি নাই, ধরেন আমাদের জেনারেশন কখনো, ধরেন আইনস্টাইন নিউটন, আমরা তো কখনো দেখি নাই, দেখেছি? দেখি নাই। এখন ধরেন যে আইনস্টাইন নিউটন নিয়ে যদি কেউ বই লেখে, ধরেন যে তিনি যে ইমেজটা দিয়ে দেবেন সেটাই বললাম সর্বজনীন ইমেজ হবে। রাইটার যখন যে ছবিটা দিয়ে দিচ্ছে সেটাই সর্বজনীন, মানুষের সবার চোখে ওরকমই ভাসবে। মহাত্মা গান্ধীকে আপনি দেখেন না, আমি দেখি নাই, কি দেখেছি? ছবিতে দেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা ধুতি পরে মানুষ হাঁটছে, কিন্তু তাকে যখন দেখবেন কি তার চরিত্রটা যখন কেউ কি করছে, অভিনয় করছে, তখন দেখবেন যে তাকে যখন ঠিক যেভাবে সাজানো হয়েছে ঠিক যেন কার মতো, মহাত্মা গান্ধীর মতো, যেন সে কথা বলছে যেরকম সব কিছু যেন তার ভিতরে কি করতে হয়, এটাকে অ্যাডাপ্টেশন বলা, অর্থাৎ সেই চরিত্রটাকে আরেকজন ধারণ করছে। এখন আপনি কি করছেন? আপনি বললাম যখন কোনো মুভি দেখেন, কোনো বই পড়েন, আপনি বললাম আর সেখানে শুধুমাত্র পাঠক থাকেন না, আপনি শুধুমাত্র কোনো দর্শক থাকেন না, আপনি হয়ে ওঠেন কি একজন সমালোচক। কি হয়ে ওঠেন? সমালোচক। আপনি বলেন যে হিরো এটা না করলেই ওর জীবন এরকম হইতো না। এখন ধরেন গল্পের শুরুতে দেখবেন কি অনেক বোরিং, আপনি যখন কোনো মুভি দেখছেন খুব বোরিং দিয়ে শুরু হয়েছে, আপনার কাছে মনে হয় ভাই কী মুভি দেখতে বসছি, ওয়েস্টিং মাই টাইম। তখন বলা হয় কি এটা কেন করা হয়, যে এই যে বোরডম দিয়ে কেন শুরু করাচ্ছে আপনাকে মুভিটা, আপনি তো খুব বোরিং হয়ে যাচ্ছেন, ভিউ তো পাচ্ছেন না, কেন করছে এটা? এই জন্য করছে, প্রথমে আগে যে স্টোরিগুলি দেওয়া হয় এই জন্য দেওয়া হয় যাতে হচ্ছে কি শেষে যখন হিরোর ফল হবে অথবা হিরো যে জয়ী হবে এটার সাথে একটা কানেকশন যাতে সে তৈরি করতে পারে। এখন আপনাকে আগে দেখায় না যে সে কেন এরকম জীবনের ভিতর দিয়ে যাচ্ছে, হিরো কেন এত হচ্ছে কি যে মানবেতর জীবনযাপন করছে, কেন তিনি একজন এতিম, এই গল্পগুলো আপনাকে আস্তে আস্তে করে দেখানো হয় যাতে আপনি পরে গিয়ে যখন জাজ করবেন, আপনি পরে গিয়ে যখন এটা বিচার করবেন, সে বিচারের মঞ্চে যাতে আপনি তাকে, এখন আপনি দেখবেন কি প্রত্যেকটা মুভিকে আপনি কি করছেন, রেটিং দিচ্ছেন। কি দিচ্ছেন? রেটিং দিচ্ছেন। 10-এর ভিতর সে কত পাচ্ছে, এই রেটিংটা কারা দিচ্ছে? অডিয়েন্স দিচ্ছে, অথবা হচ্ছে যারা ক্রিটিক আছে তারা দিচ্ছে। আপনি রেটিং ভালো হলে আপনি কি বলছেন? ভালো। রেটিং খারাপ হলে আপনি কি বলছেন? খারাপ। দেখেন আপনি বললাম, এখন আর দেখেন কত সোজা কাজ, আপনি হচ্ছে 2 ঘন্টার মুভি আর দেখতে হইতেছে না, আপনি হচ্ছে 10-এর ভিতর কত পাইছে এটা দিয়ে জাজ করে ফেলছেন, রাইট? আপনি 10-এর ভিতর সে কত পাচ্ছে এটা দিয়ে জাজ করে ফেলতে। এখন কথা হচ্ছে কি আপনি কেন এত সহজে জাজ করছেন? কারণটা হচ্ছে গিয়ে বাই ডিফল্ট মানুষ হচ্ছে দেখুক, শুনুক, জানুক আর না বুঝুক, মানুষ যে জিনিসটা করতে সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে জাজমেন্ট। কি করতে পছন্দ করে? জাজমেন্ট। সে তার জাজমেন্ট নিয়ে সবসময় নিজের ভেতরে একটা অখাট্য যুক্তি দিয়ে সে নিজেকে হচ্ছে কি স্ট্যাবলিশ করতে চায়, সবসময় একটা যুক্তি দিয়ে সে একটা জাজমেন্ট বিচার করে ফেলবে যে এইরকমই হচ্ছে কি সুন্দর করে বিচার করে ফেলছে, ও এরকমই আমার কাঠ গড়ায়, আমার বিচারের কাঠ গড়ায়, তুমি আসামি। বুঝতে পেরেছেন? মানে আপনাকে বিচার করার জন্য মানুষ হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কি এই ধরনের চিন্তা ভাবনাগুলি করে। তার মানে পাঠক হিসেবে আপনি যখন এই উপন্যাস পড়তে যাচ্ছেন, তার মানে উপন্যাসের সংখ্যা হচ্ছে এটা হচ্ছে অনেকগুলো ছোট গল্পের সমাহার। এই উপন্যাসে আপনি সব কিছু ডিটেলস পাবেন। এই উপন্যাস পড়তে গিয়ে আপনি হচ্ছে কি পাঠক হিসেবে আমি আপনাকে গণ্য করছি না, আপনি হয়ে উঠবেন কি একজন সমালোচক। কি হবেন? সমালোচক। অর্থাৎ যিনি সমালোচনা করবে অথবা যিনি হচ্ছে কি লেখকের কোন কোন জায়গায় কি কি হতে পারতো সেই ব্যাপারটা হচ্ছে তিনি আলোচনা করবেন যুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? যুক্তির মাধ্যমে। এখন ধরেন রিভিউগুলি কিভাবে করে, রিভিউগুলি ধরেন এরকমভাবে করতেছে, দেখাচ্ছে মুভিতে রিভিউ দেখাচ্ছে কিভাবে যে এই জায়গাটায় সিকোয়েন্সটা মিলে নাই। কিভাবে মিলে নাই?
যখন দেখা যাচ্ছে দেয়ার আর সাম ফলেসিস, টেকনোলজিক্যাল হতে পারে, ক্যামেরার ফলেসি হতে পারে, থাকে না? ঠিক আপনিও যখন এই বইটা পড়তে যাবেন তখন হচ্ছে কি আপনিও ধরতে পারবেন এই চরিত্রে কোন কোন জায়গাটা হচ্ছে ভুল হয়েছে, কী কী হয়নি, আপনি সেগুলো খুব সুন্দর করে ধরে ফেলবেন। এবং পরীক্ষার সময় হচ্ছে কি আপনাকে এই ধরনের প্রশ্নের উত্তরগুলি লিখতে হবে যে এই জায়গাটা কি হতে পারতো বাট কি হয়েছে, আপনি আপনার যুক্তির মাধ্যমে এটাকে প্রমাণ করতে হবে। আপনি যদি প্রমাণ করতে পারেন, ধরুন আমি আপনাকে প্রশ্ন দিলাম রবীন্দ্রনাথ কোনো কালে কবি ছিলেন না, প্রমাণ করো। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি বললাম যে রবীন্দ্রনাথ কখনো মৌলিক কবি ছিলেন না, আপনি কি একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? এখন আপনি যদি একমত পোষণ করেন তাহলে তো আপনি বলেই দিলেন হ্যাঁ রবীন্দ্রনাথ কখনো মৌলিক কবি ছিলেন না। আপনি যুক্তি দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে তার কবিতাগুলো কি ছিল না, অরিজিনাল ছিল না, ট্রান্সলেটেড ছিল, কপি ছিল। আর যদি আপনি দ্বিমত পোষণ করেন সেটাও আপনাকে যুক্তি দিয়ে আমাকে বুঝাতে হবে। আপনি যদি যুক্তি দিয়ে বোঝাতে পারেন তাহলে সেটাই সঠিক। সাহিত্যের ভিতরে কোনো ভুল সঠিক বলে কিছু নেই। কি নেই? আমি যাকে হিরো ভাবছি আপনি তাকে ভিলেন ভাবতেই পারেন, যদি আপনি কি করেন, যুক্তি দিয়ে সেটা প্রমাণ করতে পারেন যে হচ্ছে কি যে ভাই সে তো এই জিনিস। এখন আপনার হিটলারকে ভালো লাগতেই পারে, কারোর কাছে খারাপ লাগতেই পারে। দিস ইজ হাউ উই ডিফাইন দ্য থিংস। প্রত্যেকটা মানুষের কি থাকবে, সমালোচনার জন্য একটা জায়গা থাকবে। এখন দেখবেন যে আপনি যাকে হিরো বলছেন কেউ তাকে ভিলেন দাবি করলো, এখন আপনি কি তার সাথে আর্গুমেন্টে যাবেন? যাবেন না। কেন যাবেন না? বিকজ আপনার কাছে অনেকগুলো যুক্তি আছে কেন সে ভিলেন হতে পারে। যেমন এই উপন্যাসটাতে আমরা শেষ পর্যন্ত মনেই করতে পারি যে সে এটা করলে এটা করতেই পারতো, কিন্তু আবার আমার কাছে যুক্তি থাকতে পারে যে না এটা তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু আপনার কাছে যুক্তি আছে না স্যার এটাই এখানে শক্ত ছিল, সেটা করতে পারতো। তো এই জায়গাগুলোতেই হচ্ছে গিয়ে যে সাহিত্য পড়ার আনন্দটা তৈরি হয় অ্যাকচুয়ালি, যে আপনি আপনার স্কোপ থাকে, আপনি আপনার নিজস্ব চিন্তাধারা পরীক্ষা খাতাও লিখতে পারবেন, আপনি আবার আপনার নিজস্ব চিন্তাধারা যুক্তির মাধ্যমে প্রমাণও করতে পারবেন। তার মানে আপনারা যারা এই উপন্যাস পড়তে যাচ্ছেন আস্তে আস্তে হচ্ছে যে আপনাকে চরিত্রগুলো, ইনসিডেন্টগুলো আপনাকে যুক্তি দিয়ে খুব ভালো করে প্রমাণ করতে হবে। তার মানে সাহিত্যের সাথে একটা যুক্তিরও যদিও জিনিসগুলো হচ্ছে সব সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু এই কল্পনা প্রমাণ করার জন্য পরীক্ষার খাতায় আপনাকে যেই ব্যাপারটার আশ্রয় নিতে হবে সেটা হচ্ছে লজিক, যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এখন আসেন এই উপন্যাসটা লিখেছেন কে? মানিক বন্দ্যোপাধ্যায়। দেখতেই পাচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। আপনারা মানিক বন্দ্যোপাধ্যায় অনেকেই চেনেন না, কিন্তু আবার অনেকে তার চরিত্রগুলিকে খুব ভালো করে চেনেন, কিন্তু হয়তো বা এখন মনে পড়ছে না, হয়তো বা আপনি কখনোই সেটাকে চিন্তাও করেননি। যেমন আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, ফেসবুক ইউজ করেন। এখন আপনি ফেসবুকে গিয়ে দেখবেন প্রায় সময় হচ্ছে ট্রল হয়, প্রায় সময় হচ্ছে কিছু মিমস তৈরি হয়, দেখেছেন তো মিমস? হ্যাঁ, এটা তো খুব ফেমাস কন্টেন্ট এখন। হ্যাঁ, এখন আপনার হচ্ছে মিম তৈরি হয়। এখানে মিম নামে কেউ থাকলে আপনি না, আপাতত না, আছে মিম আছে একজন। আচ্ছা, তারপর সে বলছে কি এরকমভাবে বলছে, আপনারা সবাই জানেন, আমি বলছি তারপরও হয়তো বা আপনারা রিকল করতে পারবেন। সে বলছে ওই আমাদের তো পদ্মা ব্রিজ হয়েছে, হ্যাঁ পদ্মা ব্রিজ হয়েছে না, তা আগে যখন পদ্মা ব্রিজ হয় না মানুষ কিসে যেত? নৌকা, লঞ্চে, এগুলিতে যেত। তো আপনারা সবাই জানেন কি একটা না, তো এই আসছে কুবের হচ্ছে একটা চরিত্র পদ্মা নদীর মাঝির, আর কপিলা হচ্ছে গিয়ে আরেকটা চরিত্র। তো কুবের হচ্ছে গিয়ে কপিলাকে জিজ্ঞেস করতেছে, কপিলা যাবি না, ল বাড়ি যাই। কয় মাঝে তুমি যাও গিয়া, আমি যাইতাম না। বলছে কেন যাবি না? তো বলতেছে এখন তো পদ্মা ব্রিজ হয়ে গেছে, তোমার আর দরকার নেই। তো এখন পদ্মা নদীর মাঝি, আপনারা সবাই হয়তো জানেন পদ্মা নদীর মাঝি নামে একটা উপন্যাস আছে, সেই উপন্যাসটা লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো এটা কেন কারণ হচ্ছে গিয়ে পদ্মা নদীর মাঝি যে উপন্যাসটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, এটা খুবই ফেমাস একটা নোবেল, এটা হচ্ছে তার তৃতীয় নোবেল ছিল। আচ্ছা, এখন এই পদ্মা নদীর মাঝি তার প্রথম নোবেল কি? প্রথম নোবেল হচ্ছে
আপনি তো ভালো আসনে বসছেন। আচ্ছা রেকর্ডিংটা অফ করেন, আমি বলে দিচ্ছি, পজ দেন। হ্যাঁ, এখন আপনি তো তার মানে কি মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি লিখেছেন, তার খুব অনেকগুলো উপন্যাস লিখেছেন, 4-5টা খণ্ড আছে তার উপন্যাসের, 4টা খণ্ড। এখন তিনি তার প্রথম উপন্যাসের নাম হচ্ছে দিবারাত্রির কাব্য। মজার বিষয় বলি, মানিক বন্দ্যোপাধ্যায় বললাম গণিতের ছাত্র ছিলেন। কিসের ছাত্র ছিলেন? গণিতের ছাত্র ছিলেন। তো হঠাৎ, হ্যাঁ গণিতের ছাত্র না, না তখন না, ঢাকা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি, উনি ভারতে কলকাতার ছাত্র ছিলেন। আসেন। এখন মানিক বন্দ্যোপাধ্যায় বলছে তিনি একদিন, তার আসল নাম হচ্ছে প্রবোধ কুমার মুখোপাধ্যায়। তারপর আমরা তাকে আমরা হচ্ছে গিয়ে খুব আপন করেই সবাই ডাকে, মানিক বলেই ডাকে, কালো মানিক বলেও অনেকে ডাকে, মানে খুব আপন করে ডাকে আর কি, মানে তার ছদ্মনামটা ছিল মানিক বন্দ্যোপাধ্যায়। মজার বিষয় হচ্ছে তিনি বললাম 1908 সালে জন্মগ্রহণ করেছেন, সম্ভবত মারা গিয়েছেন হচ্ছে গিয়ে 1948-এর দিকেই, মানে খুব কম সময়ের জন্য বেঁচেছেন, মানে খুব বেশি বাঁচেননি, মানে 40 বছর খুব বেশি, কিন্তু এই 40 বছরের ভিতরেই তিনি খুবই প্রতিভাবান একজন লেখক ছিলেন। মানিক 3 বন্দ্যোপাধ্যায়ের একসাথে জন্মগ্রহণ হয়, অলমোস্ট সেম। তাদের ভিতরে গুরু ছিলেন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যার খুব বিখ্যাত উপন্যাস হচ্ছে কবি, যেটা হচ্ছে গিয়ে সব জায়গায়, ট্রেনের থেকে শুরু করে সব জায়গায় পাওয়া যায় কবি উপন্যাসটা। তারপরেই হচ্ছে কি আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেটা হচ্ছে কি আপনারা সবাই জানেন, আপনারা সম্ভবত পড়েছেন, মাটির ভেপুর নামে একটা গল্প পড়েছেন আপনারা বিভূতিভূষণের। তার এটা, এরপর চলে আসছে আমাদের হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি তাদের ভিতরে ইয়াং ছিলেন। 3 বন্দ্যোপাধ্যায় একই সময়ের লেখক, বুঝতে পেরেছেন না? অর্থাৎ তাদের ভিতরে কোনো সম্পর্ক নেই বললাম, কিন্তু একই 3 জনের গল্পের ধরন ছিল এক এক রকম। কিন্তু মানিক ছিলেন হচ্ছে সবার থেকে একটু আলাদা, যেহেতু একটু ইয়াং মাইন্ডেড ছিলেন, গণিতের ছাত্র ছিলেন, তার মানে তার ভিতরে একটা যুক্তির ব্যাপার স্যাপারগুলি খুব ভালোভাবে কাজ করতো। আমরা ধারণা করে নিই না, খুব ভালো করে জানি যে তিনি লেফটিস্ট ছিলেন, মানে তিনি বামপন্থী ছিলেন। বামপন্থী ডানপন্থী এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আগে বলে রাখি যে মানিক বন্দ্যোপাধ্যায় কেন খুব ফেমাস। মানিক বন্দ্যোপাধ্যায় ফেমাসের কারণ হচ্ছে কি, তিনি যেহেতু নিজে লিখতেন, তো লিখার জিনিস হচ্ছে কি, কেউ চাইলে যে খুব লিখতে পারবে সেটা বললাম এরকম না, তাকে বললাম পড়তেও হবে। তো মানিক বন্দ্যোপাধ্যায় বললাম হচ্ছে কি, সামহাও আমাদের, আপনারা তো এই নামটা কখনো ভুললে হবে না, কারণ আপনাকে এই নামটা খুব ডিস্টার্ব করবে আপনাদের আগামী জার্নিতে। সিগমন্ড ফ্রয়েড নামে একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, সিগমন্ড ফ্রয়েড, হ্যাঁ, অস্ট্রিয়ার ফ্রয়েড, যার কারণেই আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন শব্দ না জেনেই উচ্চারণ করেন, বলে থাকেন আপনারা যে আনকনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ডে আমার এরকম ছিল, কনশিয়াস মাইন্ডে আমার এরকম ছিল। হ্যাঁ, এই টার্মগুলো বললাম এই ভদ্রলোকেরই দেওয়া। কার দেওয়া? সিগমন্ড ফ্রয়েডের দেওয়া। অর্থাৎ মনের 3টে স্টেজ আছে। কয়টা স্টেজ আছে? 3টা। যিনি মোবাইল টিপছেন, কি করছেন? মানে কি মোবাইলে ধরা দিল নাকি? হ্যাঁ, এখন লিখতে হবে না, এখন শুনেন। সব জায়গায় লিখে ফেললে ঝামেলা আছে। এখন তো বলতেছে লেখালেখি করে, কই লিখে? কয় বাথরুমে লিখে, দেয়ালে। সেও লেখক। এখন এনিওয়ে, জোকস অ্যাপার্ট, তারপর সে কি বলছে, তো এই ভদ্রলোকের সাথে আপনাদের সিগমন্ড ফ্রয়েড আপনাদেরকে খুব সমস্যা দিবে। যদিও তার অনেকগুলো যুক্তি পরে আস্তে আস্তে এখন দ্বিখণ্ডিত হচ্ছে, যে যুক্তিগুলো আসলে চেষ্টা করছে মানুষ নতুন সায়েন্স দিয়ে, বাট স্টিল হি ইজ ভেরি মাচ লজিক্যাল। মানুষের মনের কয়টা স্টেজ আছে তাহলে একটু লিখে নিয়েন, আমি মার্কার আনিনি, যদি কালি থাকে, কারণ আমি যদি 3টা লেয়ার আঁকি, একটা হচ্ছে কনশিয়াস,
সাবকনশিয়াস, আরেকটা কি আনকনশিয়াস। লিখেছেন? কয়টা স্টেজ আছে? তিনটা। একটা কি কনশিয়াস, কনশিয়াস, মানে মানুষের মন হচ্ছে তিনটা ডিরেকশন থেকে কাজ করে। কয়টা ডিরেকশন থেকে? তিনটা ডিরেকশন থেকে। আসেন এবার একটু জানি যে কোন ডিরেকশনে কি অবস্থা। এখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি এখন কনশিয়াস মাইন্ডে আসছেন না আনকনশিয়াস মাইন্ডে আসছেন, না কোন জায়গাটা আসছেন আসলে। এটার আরেকটা নাম আছে, হ্যাঁ, আপনার একটু নামটা হয়তো অনেক জায়গায় এই নামে বলতে পারে, সো কনফিউজ হওয়ার কিছু নেই। এটাকে অনেকে প্রি কনশিয়াস বলে। কি বলে? ওকে, প্রি কনশিয়াস। লিখেছেন? চলেন আমরা এবার একটু পড়ি। এখন কনশিয়াস মাইন্ডটা কাকে বলে আমরা খুব সহজেই যাই, আমি খুব বেশি আলোচনা করছি না, অবশ্যই লিখবেন, কারণ এটা অনেক জায়গায় এই নামে রিকল করেছে। যেমন সে বলে যে প্রি কনশিয়াস মাইন্ড আমাকে এটা করেছে, প্রি কনশিয়াস মাইন্ডের কারণে। তখন তো আপনি চিন্তা করবেন আবার প্রি কনশিয়াস কি, সো অবভিয়াসলি প্রি কনশিয়াসটাই হচ্ছে সাবকনশিয়াস। আচ্ছা এবার আসেন আমরা স্টেজগুলি। এখন ধরেন আমি যদি খুব ভালোভাবে চিন্তা করি, আপনি যদি একটু সবাই একটু মনোযোগ দিয়ে, নাহলে এটা ধরতে পারবেন না, একটু কমপ্লেক্স। আমি জানি না যে ক্ষমা করবেন যদি আমি বুঝাতে না পারি, কারণ এটা একটু কমপ্লেক্স। মনের অবস্থা বোঝানো কি আর যায়? আচ্ছা এখন সে বলছে কি, দেখেন কনশিয়াস মাইন্ডটা কি। কনশিয়াস মাইন্ডটা হচ্ছে, আমি একদম সহজ ভাষায় বলছি, চেষ্টা করবেন বুঝে নেওয়ার। কনশিয়াস মাইন্ডটা হচ্ছে যেটা আপনি জেনে শুনে বুঝে করতেছেন। যেটা আপনি কি করছেন? জেনে শুনে বুঝে যেটা করতেছেন সেটা হচ্ছে কি আপনার কনশিয়াস মাইন্ড। একদম আপনি স্বজ্ঞানে, ওই যে আপনারা বিভিন্ন যে আদালতে কোথাও সাক্ষী যে কোনো জায়গায় দেখবেন কি, আমি এই স্বজ্ঞানে স্বপরিচিত হয়ে, মানে সশরীরে সব স, হ্যাঁ, অনেকগুলো স দিয়ে, মানে আপনি জেনে শুনে বুঝে কি করলেন? বিষ পান। বলে না, জেনে শুনে বুঝে কি করেছেন আপনি? বিষ পান করছেন, অর্থাৎ আপনি স্বজ্ঞানে। এখন মানুষ কেন আপনাকে বলে যে স্বজ্ঞানে তো মানুষ বিষ পান করতে পারে না? তাহলে কোন জ্ঞানে গিয়ে সে বিষ পান করে? অজ্ঞানে গিয়ে। মানে সে যখন কি হয়ে যায়? সেন্সলেস হয়ে যায়। সে যখন তার মাথার ব্রেইন যখন আর কাজ করে না, তখন গিয়ে সে বিষ পান করতে পারে। আচ্ছা, কনশিয়াস মাইন্ড হচ্ছে যেটা আপনি জেনে শুনে বুঝে করেন। এই যে জেনে শুনে বুঝে আপনি কোথায় ক্লাস করতে আসছেন? এই ক্লাসরুমে ক্লাস করতে আসছেন, জেনে শুনে বুঝে আপনি এখানে বসে আসছেন। এটা কি কনশিয়াস মাইন্ড। এটা কি মাইন্ড? কনশিয়াস মাইন্ড। আচ্ছা এখন সাবকনশিয়াস কি করছে? সাবকনশিয়াস মাইন্ডের কাজটা কি? সাবকনশিয়াস মাইন্ডটা হচ্ছে একদম মাঝখানে লেভেলের। দেখতে পাচ্ছেন একটা বার্গার? ইয়েস, দেখছেন? এটা কি তাহলে? আমার সাবকনশিয়াস মাইন্ড। এখন খুব সহজে একটা উদাহরণ দিই। ধরেন আপনি দেখুন ক্লাসরুমে বসে আছেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড বলছে কি, ক্লাসটা করে কি হবে বাইরে। অথবা ধরেন নামাজে গিয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, নামাজটা কখন শেষ হবে? কিন্তু আপনি তো এখন আর নামাজ যেহেতু শেষ হইতেছে না, এখন ধরুন হুজুর খুব বড় একটা সূরা ধরছে। এখন আপনার কনশিয়াস মাইন্ডে কি? কনশিয়াস মাইন্ডে ভাই আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি জেনে শুনে কোথায় গেছেন? নামাজে গেছেন, নামাজে দাঁড়াইছেন। কনশিয়াস মাইন্ড, এখন আপনি জেনে শুনে নামাজে আসছেন, এখন সাবকনশিয়াস মাইন্ডে বলতেছে নামাজটা কখন শেষ হবে। এখন আপনি রিয়েক্ট তো করতে পারতেছেন না। কি করতে পারতেছেন না? রিয়েক্ট তো করতে পারতেছেন না। কেন রিয়েক্ট করতে পারতেছেন না? এই সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে এইটাই আপনাকে শিখায়। মনের ভিতরে এরকম চিন্তা আসবে, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বলে ভাই এগুলি বাইরে বলো না, গণপিটানি খাইবা। এখন আপনি যদি গিয়ে বলেন যে হ্যাঁ হুজুর এত বড় সূরা ধরে, আপনি তো এগুলো বলতে পারবেন না। পারবেন না। সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে গিয়ে আপনার ব্যবহার কেমন হবে, আপনার আচার আচরণ কেমন হবে, আপনি কোন কাজে কিভাবে রিয়েক্ট করবেন, এই জিনিসটা কে করে? সাবকনশিয়াস মাইন্ড করে আপনাকে। যেমন আমি আপনাকে বলি,
আপনি ধরেন ফোনে কথা বলছেন, কি বলছেন? ফোনে কথা বলছেন। সাবকনশিয়াস মাইন্ড খুব পাওয়ারফুল একটা জিনিস। আরে আপনি বারবার মানে 3-4 বার ইন নিলেন মনে হচ্ছে। আচ্ছা বসেন। সে বলছে এই যে আপনি যখন কি করছেন, এই সাবকনশিয়াস মাইন্ডে ধরেন এই যে এই দরজাটা সাবকনশিয়াস, আপনার কনশিয়াস মাইন্ডে আপনি কি জানেন, আর সাবকনশিয়াস মাইন্ডে আপনি জানেন কি এই দরজাটা থেকে আমি প্রেশার দিলেই খুলে যাবে। হ্যাঁ, আপনি ফোনে কথা বলতে বলতে এসে দিলেন দরজাতে ঠেলা, দেখলেন দরজা তার খুলতেছেন, তখন আপনি দেখবেন কীভাবে? কারণ কি আপনি বললাম সবসময় আপনার মাইন্ডে বললাম সেট আপ করা থাকে, সেট আপ করা আছে যে এই দরজাতে আমার প্রতিদিন হচ্ছে কি আমি ঢুকি সবসময় কি করবে, খুলে যাবে। এই সাবকনশিয়াস মাইন্ডের সাথে যখন এই দরজাটা খুললো না, তখন আপনার কনশিয়াস মাইন্ডের একটা সংঘর্ষ হলো, সংঘর্ষ হয়েছে। কি সংঘর্ষ? এটা খুললো না কেন? আপনি তো তখন একটা জার খেলেন না, মানে হঠাৎ করে কেন খুলতেছে না, তখন আপনি দেখবেন যে যেহেতু খুলতেছে না, কনশিয়াসে যখন চলে আসছেন তখন 2-3 বার ঠেলা দিতেছেন। যখন আপনি জ্ঞানে চলে আসছেন তখন দেখবেন কি বাসায় দেখবেন আপনি ফোনে কথা বলতে বলতে আপনি চেয়ারে বসতেছেন, উঠতেছেন না, অথবা ফোনে কথা বলতে বলতে আপনি হাঁটতেছেন, দীর্ঘ মাইল আপনি হেঁটে চলে গেছেন, আপনি জানেনও না। হ্যাঁ, আপনি দেখবেন অর্থাৎ আপনার কি হচ্ছে, এই সাবকনশিয়াস মাইন্ড আপনাকে হচ্ছে ডিরাইভ করছে, মানে আপনাকে এখন সাবকনশিয়াস মাইন্ড কি করে, সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে সবসময় আপনাকে বলে ভাই এটা ভালো না, এটা কইরো না। আমি যদি খুব সহজ ভাষায় বলি সাবকনশিয়াস কি, সাবকনশিয়াস হচ্ছে গিয়ে একটা ফেরেশতা যে আপনাকে বলে এটা কইরো না, এটা বললাম খারাপ, যে আপনাকে বলে আবার ওইটা বলে দেয় তুমি যেটা করছো এটা বললাম খারাপ হয়েছে। সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সবসময় কি করে, এই ধারণাটা আপনাকে দিয়ে দেয়। কে দেয় এটা? সাবকনশিয়াস মাইন্ড দেয়। আচ্ছা, আর কনশিয়াস মাইন্ডে কি করেন, সাবকনশিয়াস যেটা আপনাকে দেয় সেটা হচ্ছে আপনি কি করেন, কনশিয়াসলি সেটা কি করেন, আউটপুট দেন। ভালো হবে কি ভালো হবে না, খারাপ হবে কি খারাপ হবে না। অনেকে আমরা কি করি, ধরেন যে আপনি ক্লাসরুমে, আমি ইয়েতেই বাদ দিই, যে কোনো একটা ধরেন বাসে উঠেছেন, তো বাসে উঠেছেন আর এখন আপনার খুব ইচ্ছা হইতেছে আপনি গান শুনবেন, পাবলিক বাস আপনি দিছেন, আপনি দেখবেন যে রিক্সাওয়ালারা কি করে, দেখবেন যে হচ্ছে কি খুব ওদের একটা মোবাইল থাকে, হ্যাঁ মাশাআল্লাহ স্পিকার হচ্ছে পুরো এলাকা শুনতে পারে যে ও কি গান শুনতেছে। হ্যাঁ, এখন প্যাসেঞ্জার যে উঠছে ও বললাম ওই ফিলিংসে না, যে প্যাসেঞ্জারের ইফেক্ট কি পড়বে কি পড়বে না সেটা তার দেখার বিষয় না, তার সাবকনশিয়াস মাইন্ডে ইচ্ছা করতেছে যে সেটা করে ফেলবে। আর কনশিয়াস মাইন্ড যদি ওটাকে সায় দেয়, সাবকনশিয়াস মাইন্ডে যে পাপের আবির্ভাব হয়, সে পাপের আবির্ভাব অথবা ভালো কাজের আবির্ভাব, সেটা যদি কনশিয়াস মাইন্ড সায় দেয় তখনই মানুষ ওই কাজটা করে ফেলে। বুঝে গেছে? কিন্তু এই দুইটা তো খুব সহজে বুঝলেন, কিন্তু এই দুইটার বাইরে আরেকটা মনের জগৎ আছে যেটাকে বলে আনকনশিয়াস। কি বলে? মানুষের যত সমস্যা হয় এই আনকনশিয়াস মাইন্ডে হয়। বাংলা হচ্ছে কি, এটা হচ্ছে চেতন মন। চেতন মানে ইউ আর ইন দ্য সেন্সেস। সাবকনশিয়াস মানে কি, অবচেতন। সাবকনশিয়াস মানে কি, অবচেতন। আনকনশিয়াস কি, অচেতন। বোঝা যায়? বুঝতে পারছেন? আনকনশিয়াসটা কি তাহলে? আমার অচেতন একটা মন। অচেতন মন মানে কি? অচেতন মনে হচ্ছে কি অনেক ইটিস পিটিস করবে। মানে এখন আপনি কি করছেন, যদি আমি একদম সহজ ভাষায় বলি, একদম মানে এইটাকে যদি আমি ডিফাইন করতে চাই, এটা কি আমার অচেতন। আপনাকে লিখে নেন বাংলাটা, তাহলে খুব সহজভাবে ডিফাইন করতে পারবেন। কনশিয়াসটা হচ্ছে কি আমার অবচেতন, এটা অচেতন, মানে ইউ আর নট ইন দ্য সেন্সেস। অচেতন, অ মানেই তো আমরা না বুঝাই, নেগেটিভ বুঝাই নাকি, অচেতন। এখন এই অচেতন মন, এই অচেতন মনই হচ্ছে গিয়ে মানুষকে সব সমস্যা করে। এই অচেতন মনই হচ্ছে মানুষকে, আপনি বলেন না পাগল দেখেছেন? পাগল কি চেতন মন দ্বারা দ্রাবিত হয়? কোন মন দ্বারা? কোনটা দ্বারা? এক্স্যাক্টলি। আপনি যখন দেখবেন মানুষের অচেতন মন দ্বারা হচ্ছে সে পরিচালিত হচ্ছে, তখনই আপনি তাকে নাম দিয়েছেন কি? বুঝতে পেরেছেন? তখন আপনি তাকে কি নাম দিচ্ছেন? পাগল বলছেন। কেন?
কারণ হচ্ছে কি সে অচেতন। আপনারা দেখবেন এখন কথা হচ্ছে অচেতন, কিন্তু কথা হচ্ছে কি ওই মানুষটার এমন কি হলো যে হচ্ছে কি সে একদম অচেতন, মানে পাগল হয়ে গেল, কিন্তু আপনি এখনো ঠিক আছেন, আমি এখনো ঠিক আছি। আপনি বলেন আমাকে কোন পাগলে পেয়েছিল, কোন ভূত? মনে আছে জ্যোৎস্না এসে দেখিল কোন ভূত? মনে পড়ে লাইনটা? 8 বছর আগের একদিন। তবু জ্যোৎস্না এসে দেখিল কোন ভূত? ওই যে গলায় দড়ি দিতে গিয়েছে, ওই যে আমি আপনি প্রশ্ন করছিলাম কেন গেল গলায় দড়ি দিতে, কেন আত্মহত্যা করতে যাচ্ছে, কোন ভূত দেখলো? আমি আপনি বলি না কোন ভূত দেখলো যে লোকটা এমন হয়ে গেল? এই যে অচেতন মন, এটার এক কথা ডেফিনেশনটা হচ্ছে কি, অচেতন মনটা হচ্ছে কি আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আপনি সবসময় বালিশ চাপা দিয়ে রাখেন, এটা আপনি কখনো কাউকে বলতে চান না, কখনো কাউকে শেয়ার করতে পারেন না, এটা শুধু আপনিই জানেন। মানুষ যখন এই অচেতন মন দ্বারা পরিচালিত হওয়া শুরু করে, নিজেকে যখন চেতন মন থেকে যখন অচেতনের পাওয়ারটা খুব সুপ্রিম হয়ে যায়, তখনই হচ্ছে মানুষ পাগল পাগল। আমরা তাকে বলি পাগল, কিন্তু সে বললাম পাগল না, সে হচ্ছে তার অচেতন মন দ্বারা পরিচালিত হচ্ছে। মজার বিষয় হচ্ছে ইংরেজিতে নাম হচ্ছে সাইকো, নাকি কি বলছি আমি? সাইকো। মনস্তাত্ত্বিক বিদ্যায় বললাম এই অচেতন মন পাগল যেটা, সে বললাম পাগল না, সে হচ্ছে কি আনকনশিয়াস গায়। বুঝতে পেরেছেন? আপনি যাকে পাগল বলছেন তার বললাম একটা সায়েন্টিফিক নাম আছে, মানে সে হচ্ছে একজন আনকনশিয়াস গায়, মানে তার ভিতরে চেতনা, মানে যে তার যে সেন্সেস, সেই সেন্সেসটা কাজ করছে না। এখন তার মানে কি, আমি তো একটা ডেফিনেশন আপনাকে বলেই দিলাম। আনকনশিয়াস মাইন্ড হচ্ছে কি, ইংরেজি শব্দ বলা হচ্ছে সাপ্রেস ডিজায়ার। সাপ্রেস ডিজায়ার মানে কি, যে ডিজায়ারগুলো আপনি কখনোই প্রকাশ করতে পারেন না, আপনার খারাপ চিন্তা ভাবনা, যদি আরও ভালোভাবে বলি, যে চিন্তা ভাবনাগুলো আপনি সাবকনশিয়াসের ইফেক্টের কারণে আপনি কখনো এই আনকনশিয়াস মাইন্ডের চিন্তাগুলো হচ্ছে কি উপরে আসতে পারে না। বাট যেদিনে চলে আসে সেই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে 3টা শব্দ দ্বারা হচ্ছে গিয়ে সেই জিনিসটাকে রূপায়িত করি, সেটা হচ্ছে সিন, SIN, পাপ। আনকনশিয়াস মাইন্ডে ম্যাক্সিমাম যে চিন্তাগুলি থাকে সেটা হচ্ছে আপনাদের পাপের চিন্তা। বুঝা গেল? মানুষ মদ খায়, তারপর সে কি করে? চেতন মনে থাকে। তারপর সে অহেতুক উল্টাপাল্টা কথা বলে যেগুলোর সাথে আপনি কোনো সম্পর্ক পাচ্ছেন না। কেন? এবং তার ওই যে সাপ্রেস ডিজায়ারের যে কথাবার্তাগুলি ছিল সব বের হয়ে যেতেছে। আপনি ট্রাই করে দেখতে পারেন। প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এখন আপনি দেখেন যে আপনি যে বলছেন যে তার মানে কি, এই যে আপনি যে বলছেন আনকনশিয়াস মাইন্ড এভাবে সে বলে দিচ্ছে, এই কথাগুলো সে বলে দিচ্ছে, তখন আপনি দেখছেন কি অসংলগ্ন কথাবার্তা বলছে। আমরা বলি না যে পুলিশ দেখবেন অ্যারেস্ট করে নিয়ে আসছে, বলে স্যার ধরে নিয়ে আসছে, ও তো অসংলগ্ন কথাবার্তা বলতেছে। তো কথাবার্তা কোনো আগা মাথা নাই স্যার। মানে ওই হাবিলদার যখন ধরে নিয়ে আসে একটাকে, স্যার ধরে নিয়ে আসছি, স্যার হয়তো উল্টাপাল্টা কথা বলে। এই উল্টাপাল্টা কথা বলার কারণটা কি হতে পারে? সে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, মানুষের অচেতন মনটা কাজ করে। আপনারা এই অচেতন মনটাতে মানুষ আরেকটা সময় চলে যায় যখন আপনার বডি থেকে সুগার খুব ফল করবে, এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। যখন আপনার বডি থেকে সুগার একদম নীল হয়ে যাবে, তখন আপনি আনকনশিয়াস মাইন্ডে চলে যাবেন একদম। আপনি দেখবেন, ট্রাই করে দেখতে পারেন, তবে মৃত্যু, হাইপোগ্লাইসেমিয়া পেশেন্ট ক্যান ডাই অ্যাট এনি টাইম। যখন বডি থেকে সুগার নীল হয়ে যায়, যারা ডায়াবেটিক পেশেন্ট, একদম রং সিগন্যাল, আপনাকে চিনবে না। মানে বাবা সন্তানকে চিনে না, সন্তান বাবাকে চিনতে পারবে না, মানে একদম পুরো রং সিগন্যালে চলে যাবে হাইপোগ্লাইসেমিয়া। যে আনকনশিয়াস মাইন্ডটা যখন রিভিল করা শুরু করে মানুষের মনের ভিতরে। তার মানে কি, মানিক বন্দ্যোপাধ্যায় যখন আমরা বলতে যাচ্ছি, এই তিনটা, এই প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে এই তিনটা জিনিস খুব ডিস্টার্ব করবে।
যেমন আমি বলি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রধান চরিত্রের নাম হচ্ছে শশী। শশী হচ্ছে একজন পুরুষের নাম, তিনি হচ্ছেন একজন ডাক্তার। কারণ আপনারা অনেকে হচ্ছে গিয়ে যারা নাম দিয়ে জেন্ডার আইডেন্টিফাই করেন তাদের জন্য এই অবস্থা। আচ্ছা, ঠিক আছে। এখন এই শশী কী করে? শশীর বললাম পুরো ডাক্তার মানুষ। আচ্ছা, ডাক্তার মানুষকে আমরা সবসময় কী ভাবি যে সবসময় তার কি থাকবে, তার এই দুইটা মাইন্ডেই সে ঠিক থাকবে নাকি? কিন্তু ডাক্তার মানুষই যখন হচ্ছে আনকনসিয়াস মাইন্ড দ্বারা পরিচালিত হয়, তখন বললাম ব্যাপারটা দেখার কেমন সেটাই আপনি তখন দেখবেন এই পুরো উপন্যাসে জুড়ে। এবং এই আনকনসিয়াস মাইন্ডের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আপনি জানেন যে এটা আপনার আনকনসিয়াস মাইন্ড আপনাকে ডিস্টার্ব করছে, কিন্তু আপনি এটা কাউকে বলতে পারবেন না। কেন বলতে পারবেন না বলছি? কারণ এটা কি আপনার বালিশ চাপা দেওয়া কথাবার্তা। এটা আপনি কখনোই এই ডিজায়ারকে, সমাজ হচ্ছে কি আপনাকে কখনোই মেনে নিবে না। সো সমাজ বলতে কি, ইভেন আপনি আপনার কনসিয়াস মাইন্ডে এটা কখনো মেনে নিতে পারবেন না। বুঝা গেছে? আপনি আপনার যখন চেতন মনে আসবেন, মাতালকে যদি জিজ্ঞেস বলেন যে তুমি যে কালকে রাতে মাতলামি করছিলা, বলবে ইম্পসিবল, আমি তো খাই নাই। সে বললাম এটা ভুলেই গেছে। কারণ কি, সে সম্পূর্ণ সময়টা কোন মনে ছিল? অচেতন মনে ছিল। সে যখন কনসিয়াস আসছে মানে সে কি আমার নামে মিথ্যা ব্লেম দিচ্ছেন আপনি? হ্যাঁ, আমি একটা নিষ্পাপ ছেলে। তা আপনি এখন চিন্তা করেন, তার মানে আনকনসিয়াস মাইন্ড, তার মানে কি পুরো উপন্যাস জুড়ে যতগুলো চরিত্র আমরা দেখব, দে আর হ্যাভিং এ ব্যাটেল বিটুইন দিস থ্রি। কোন জায়গাটা যুদ্ধ হচ্ছে? তিনটা জায়গায় যুদ্ধ হচ্ছে। যেমন আমি আপনাকে বলি, এই উপন্যাসটা পড়ানোর সময় অনেকে অনেক কিছু বলে। এই উপন্যাসটা হচ্ছে সর্বজনীনভাবে সব জায়গায় পড়ানো হয়, ইউনিভার্সিটিতে বাংলা কোর্সটাতে স্পেশালি। পুতুল নাচের ইতিকথা খুব ফেমাস একটা বুক। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম হচ্ছে দিবারাত্রি কাব্য। তারপর তিনি লিখেছেন পুতুল নাচের ইতিকথা। তারপর লিখেছেন হচ্ছে পদ্মা নদীর মাঝি, যেটা হচ্ছে গিয়ে অনেক আগে আরও টেক্সট ছিল, কলেজের সময় টেক্সট ছিল এটা একটা সময়। আর পুতুল নাচের ইতিকথাটা অনেক সময় হচ্ছে গিয়ে অনেকে আপনার পুতুল নাচের ইতিকথা আপনি যখন পড়ছেন, আপনাকে যারা আগে পড়েছেন বলবে হ্যাঁ এই উপন্যাসটা বললাম একটু অন্যরকম। হ্যাঁ, কারণ এখানে একটা পরকীয়ার গন্ধটন্ধ আছে আর কি। তো এখন দেখার পরে তখন আপনি খুব মজা লাগলো আর কি। এখন কথা হচ্ছে, যখন আমি শব্দটা বললাম আপনি মনে একটু লজ্জা পাচ্ছেন। কেন লজ্জা পাচ্ছেন বলেন তো? না, লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা পাচ্ছেন জানেন? কারণ কনসিয়াস মাইন্ডে আপনি কখন এটা পারবেন? স্বীকার করেন। কনসিয়াস মাইন্ডে আপনি কি এটা পারবেন না। সাবকনসিয়াস তো আপনাকে কখনোই করতে দিবে না, কারণ সাবকনসিয়াসের কাজই হচ্ছে গিয়ে কনসিয়াস মাইন্ড যাতে ঠিকঠাকভাবে চলে নাকি। তাহলে কোন মাইন্ডে গিয়ে এটা হচ্ছে? কিন্তু মজার একটা বিষয় আছে এখানে গল্পে। যদিও হচ্ছে গিয়ে সবাই কি হয় জানেন, সবাই হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে খুব বাজে একটা সমস্যা কি জানেন, আমরা মানুষকে শুধু পাপ করতে দেখি, কিন্তু পাপের পরে যে মানুষটা যদি কখনো চেঞ্জ হয়ে যায় সেই জিনিসটা আমরা কখনো আর দেখি না। আমরা মনে হয় তাকে ওই পাপটা দিয়েই সারা জীবন বিচার করে যাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা। আপনি দেখবেন when you are going to judge someone, you're never judging him on the basis of his present, you're always judging him on the basis of his past. How was he? বুঝতে পেরেছেন? সেজন্য ধর্মে সেজন্য আপনাকে খুব একটা পরিত্রাণ দিয়েছে খুব সুন্দরভাবে। সে বলছে কি, সেই জন্য হচ্ছে কি যে ধর্মে হচ্ছে পাস্ট বলে কিছু নাই, ফিউচার বলেও কিছু নাই। ইটস অল অ্যাবাউট হোয়াট ইউর প্রেজেন্ট। এখন আপনি দেখেন, তা আমরা যখন এই উপন্যাসটা পড়তে যাই না, সবাই একটু লজ্জা পায়। স্যার কি বলেন স্যার? হ্যাঁ, এগুলি কি করতেছে স্যার? এগুলিও পড়তে হবে স্যার। আচ্ছা, কিন্তু এন্ডিংটা আর কেউ মনে রাখে না, বিকজ শেষ পর্যন্ত বললাম এন্ডিংটা সেটাই হয় যেটা হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত বিজয়ী বললাম কনসিয়াস মাইন্ডই হবে। আপনি বললাম হচ্ছে কনসিয়াস মাইন্ডেই ফিরে আসবেন। আনকনসিয়াস মাইন্ডে আপনি কতদিন চলবেন? কতদিন? যেদিন আপনি কনসিয়াস মাইন্ডে ফিরে আসবেন, গল্পের এন্ডিংটা বললাম আমরা দেখতে পারি খুব সহিশুদ্ধ এন্ডিং হচ্ছে, কিন্তু মাঝখানে গিয়ে আপনার কাছে মনে হবে কি আল্লাহ কত কিছু ঘটতেছে। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা চরিত্রের ভিতরে একটার পর একটা করে টুইস্ট ঘটতেছে, মানে এর সাথে এর সম্পর্কে আপনি
লাইক দ্য হোল বুক উইল গিভ ইউ সাম গুজ ব্যাম্পস। এবং দ্যাটস ওয়াই হচ্ছে কি এই উপন্যাসটা সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কি প্রবাবলি দ্য কনভারসেশন। এবং যদি বাংলা উপন্যাসে হচ্ছে গিয়ে লিস্ট করা হয় সবচেয়ে পাওয়ারফুল 4-5টা নারী চরিত্র, তাহলে 1 থেকে 5-এর ভিতর কুসুম নামের যে নারী তিনি থাকবেন, অর্থাৎ এই গল্পের যে কুসুম যে নারী চরিত্র তিনি থাকবেন, অর্থাৎ প্রবাবলি ওয়ান অফ দ্য পাওয়ারফুল ক্যারেক্টার্স। অ্যান্ড প্রবাবলি এই কুসুম চরিত্রটা যতটুকু না মেয়েরা পছন্দ করে কুসুমকে, তার থেকে বেশি ছেলে পাঠক, পুরুষ পাঠক হচ্ছে গিয়ে কুসুমকে খুব বেশি পছন্দ করে প্রবাবলি। কিন্তু হয়তোবা মেয়েরা এই কুসুমকে পছন্দ নাও করতে পারে এই কারণ হচ্ছে কুসুমের প্রতি তাদের জেলাসি তৈরি হয়, হাউ কাম যে কুসুম এরকম, হ্যাঁ এরকম হয় নাকি। আর ছেলেরা সবসময় চিন্তা করে যে আচ্ছা এরকমও হয় নাকি। আচ্ছা, তার মানে যখন হোক কি হচ্ছে আর কি না হচ্ছে তার থেকে বড় ইফেক্টটা হচ্ছে কি আপনার মনে কি ঘটছে। আপনি চিন্তা করা শুরু করছেন যে আচ্ছা এরকম এরকম হচ্ছে, এবং আপনি খুব ভালো করেই জানেন। এবং একটা সময় আনকনশিয়াস মাইন্ডের এই উপন্যাসের লেখাটা, যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায় খুব সিগনিফিকেন্টলি প্রত্যেকটা উপন্যাসে তার সিগমন্ড ফ্রয়েডের একটা এই আনকনশিয়াস মাইন্ড নিয়ে তিনি উপন্যাসগুলি লিখতেন। এই উপন্যাসের ভিতরে একটা সময় আপনার কাছে মনে হবে কি, এবং আপনি এই আনকনশিয়াস মাইন্ডটাকে জায়েজ মনে করবেন এবং আপনি বলবেন কি কুসুম শশী যা করতেছে এটার এন্ডিংটা এরকম ঠিক হইলেই হইতো। আপনিও পাঠক হিসেবে আনকনশিয়াস মাইন্ড দিয়ে আপনিও এদের ভুলটাকে সঠিক বলে বিবেচনা করা শুরু করবেন। আপনি বলেন না যাওয়ার হয়েছে ভাই, ঠিক থাকো তোমরা। মানে প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ দ্য ওয়ার্ডস, অ্যাকচুয়ালি প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ দ্য রাইটার, যে আপনাকে বিশ্বাস করানো শুরু করেছে যে আপনি এইভাবে চিন্তা করেন। সেজন্য উপন্যাস সম্পর্কে খুব বাজে একটা কথা আছে। উপন্যাস সম্পর্কে এরকম একটা কথা আছে যে লেখক কখনো আপনাকে বলে না যে তুমি খুন করো, বাট লেখক আপনাকে শেখায় কিভাবে মার্ডার করতে হয়। বুঝতে পেরেছেন? এখন উপন্যাস যখন আপনি পড়তে যাচ্ছেন, উপন্যাসে কেউ কখন আপনাকে বলছে না যে তুমি পরকীয়া করো, কিন্তু আপনি শিখে যাচ্ছেন কিভাবে করতে হয়। সো এখন এখানে হচ্ছে কি এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কি এখন আপনিও চিন্তা করা শুরু করবেন, আপনিও ভাবা শুরু করবেন। এখানে আপনিও যখন এই পাঠক যখন এটা পড়তে যাবে তখন আপনি দেখবেন আপনার আনকনশিয়াস মাইন্ড কীভাবে হচ্ছে কি আপনাকে ডিস্টার্ব করছে। ইউ আর বিং ড্রিভেন বাই দ্য আনকনশিয়াস মাইন্ড। আপনি পুরো আনকনশিয়াস মাইন্ড দ্বারা হচ্ছে ড্রিভেন হবেন। মানুষের ভিতরে হচ্ছে গিয়ে কিছুক্ষণের জন্য মনে হবে আপনি যখন উপন্যাসটা পড়তে যাবেন আপনিও কনশিয়াসলি আর চিন্তা করতে পারছেন না। আচ্ছা যাই হোক, আমি মনে হয় খুব বেশি স্পয়লার দিচ্ছি, আপনার কাছে মনে হচ্ছে যে বইটা, কিন্তু বইটার ভেতরে আপনি খারাপ শব্দ কোনো কিছুই পাবেন না। প্রবাবলি যা কিছু হবে এটা আপনার মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা। এই ব্যাপারে মানিক বন্দ্যোপাধ্যায় খুব সচেতন ছিলেন। উনি জানতেন এই ব্যাপারটা থেকে লেখক বলে দিচ্ছে। যেমন আমি আপনাকে বলি, একটা সময় মনে হবে কি আপনারা কি দেখেন সিনেমাতে দেখছেন এরকম নায়ক আর নায়িকা একসাথে আছে। আপনি বললাম ধারণা যা করার এটা আপনি করছেন, এটা আপনার চিন্তার সমস্যা। প্রডিউসার আপনাকে কিছু দেখে না, ডিরেক্টর আপনাকে কিছু দেখে না, কিন্তু আপনার পাপি মন যদি কোনো কিছু চিন্তা করে থাকে সেটা আপনার ব্যর্থতা। সো মানুষ যে কোনো বই অথবা যে কোনো কিছু সেটা যদি আপনি হচ্ছে কি আপনাকে প্রবঞ্চিত মানে বঞ্চিত করা, প্রবঞ্চিত করেন হচ্ছে গিয়ে সেই মেইন থিমটা না নিয়ে আপনি হচ্ছে আপনি আপনার নিজস্ব মন গড়া চিন্তা ভাবনা দিয়ে যদি কিছু চিন্তা করেন, এটা শুধুমাত্র হচ্ছে আপনারই চিন্তার সমস্যা, এটা লেখকের কোনো সমস্যা না। বোঝা গেছে? লেখক কখন আপনাকে বলেনি এরকম করতে। I just forget the name of the novel. এরকম অনেক ইয়ে আছে। আচ্ছা, নোভেলের ভিতরে এরকম আরেকটা নোভেল আছে যে নোভেলের মেন ক্যারেক্টার এরকম যে সে হচ্ছে আরেকটা নোভেল পড়ছে এবং নোভেল পড়ে সে হচ্ছে কি ওই নোভেলের ভিতরে যা যা ঘটছে সে হচ্ছে কি সেই কাজগুলো করতেছে। I just forgot the novel. মানে ধরেন এটা একটা নোভেল, ঠিক আছে? সো পুরো গল্পটা যা হচ্ছে, পুরো মানে এই নোভেলের ভিতরে যা হচ্ছে
সে নোভেলের ভিতরে যত ধরনের সাসপেন্স মার্ডার যা কিছু হচ্ছে এই নোভেলের ভিতরে তাই লেখা আছে কিভাবে হচ্ছে। এখন যে ক্যারেক্টারটা এই কাজগুলো করছে সেও করছে কি করে, আরেকটা নোভেল পড়ে পড়ে, যেগুলোকে আপনারা পরে বলেন যে হচ্ছে গিয়ে সেজন্য এগুলোকে বলা এরকম ওরকম অনেক বই পাবেন। আর নোভেল উইদিন এ নোভেল, মানে উপন্যাসের ভিতর কি আরেকটি উপন্যাস, বুঝতে পারছেন? আর স্টোরি ইন এ স্টোরি উইদিন এ স্টোরি, মানে গল্পের ভেতর কি আরেকটি গল্প। সাংবাদিকরা দেখবেন না, ওই যে ধরেন যে ছাগল ধরতে গিয়ে পুরা দেখতে পাচ্ছেন না, ধরেছে কি ছাগল, তার গল্পের পিছনের গল্প খুঁজতে খুঁজতে কি মানে অনেক বড় গল্প আবিষ্কার হয়ে গেছে, এখন একটা উপন্যাস হয়ে গেছে, রাইট? এরকম আর কি। সেরকম অনেক কিছু আপনারা পাবেন। ইভেন আপনারা মানিক বন্দ্যোপাধ্যায় আরও হচ্ছে গিয়ে অনুপ্রাণিত ছিলেন হচ্ছে গিয়ে যে আমরা জানি যে পার্সি বিশ শেলি দ্বারা, তিনি একজন ইংলিশ রোম্যান্টিক কবি ছিলেন। জন কিটস পড়তেন অনেক পরিমাণে। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের ভিতরে হচ্ছে মৃত্যু নিয়ে একটা খুব চিন্তাভাবনাটা খুব বেশি ছিল। আর জীবনটাকে তিনি যেহেতু খুব অল্প বয়সে মারা যান, খুব বেশি কনসিয়াস ছিলেন না জীবনটা নিয়ে, মানে খুব সচেতন জীবনযাপন করেননি। আর পড়াশোনা একদমই ছেড়ে দিয়েছেন, যেহেতু হচ্ছে কি তিনি একবার তার ভাইকে চিঠি এরকমভাবে দিয়েছিলেন, পড়াশোনা ছেড়ে দিলাম, 2 কোটি যা উপার্জন করা যায়। তারপর গল্প টল্প লেখা শুরু করে দেয়, খুব ভালো মাপের টাকা কামিয়েছেন তিনি। এবং তিনি নিজে বলতেন আমি গল্প লিখি টাকার জন্য। পরবর্তীতে আমরা বুঝতেই পারছি যে তার উপন্যাসগুলো আজও সব জায়গায় হচ্ছে টেক্সট বই হিসেবে পড়ানো হয়। প্রবাবলি হয়তো এটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। কটা বাজে? অনেক বেজে গেছে। আপনারা কাইন্ডলি আপনাদের যারা বই কালেক্ট করেননি, উপন্যাসটা বই ছাড়া পড়ানো খুবই ডিফিকাল্ট। আর উপন্যাসটা যদি শিখতে চান হাতে খড়ি, হয়তো বা আপনাদেরকে সামনে এরকম বড় বড় বইও পড়তে হবে। ও আচ্ছা, লেখাটা ভেতর আপনারা যারা হচ্ছে এই হয়তোবা সামনে হয়তোবা আপনারা যখন সামনের কোর্সগুলোতে যাবেন আপনাদেরকে আরও আস্তে আস্তে পড়তে হবে, ধৈর্য নিয়ে পড়তে হবে। আপনারা খুব একটা আফসোস করেন না যে হচ্ছে কি স্যার আমি কিভাবে হচ্ছে কি যে শুরু করব, মানে ইংরেজিটা কিভাবে শিখবো, কি করব। ইংরেজি শেখার এখানে মূল মন্ত্রটা হচ্ছে এটা, যখন আপনি বইগুলো পড়া শুরু করবেন এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডই আপনাকে কি করবে, শিখিয়ে ফেলবে। যেমন ধরেন আপনার কি ছোটোবেলায় এই এক্সাম্পলটা শিখেছিলেন যে ভাষা যখন শিখতে হয়, একটা ছোট বাচ্চা যখন ভাষা শিখে, সে বললাম কোনো কনশিয়াস মাইন্ডে কখনো ভাষা শেখা যায় না। কনশিয়াস মাইন্ডে কি হয় না? আপনি যখন ভাষা শিখতে আসছেন না, কনশিয়াস মাইন্ডে আসছেন। কোন মাইন্ডে আসছেন? কনশিয়াস মাইন্ডে, জেনে শুনে ইংরেজি ভাষা শিখতে আসছেন। কিন্তু বিশ্বাস করেন ছোট বাচ্চা যে হচ্ছে ছোটোবেলা থেকে ইংরেজি বলা শুরু করেছে, সে কোন ভাষায় শিখেছে? সে কনশিয়াস মাইন্ডে শিখেছে না, সাবকনশিয়াস মাইন্ডে শিখেছে। অবচেতন মনে সে বলা শুরু করে দিতে হয়ে গেছে, সে জানতো না যে সে ইংরেজি ভাষায় কথা বলে। বুঝতে পেরেছেন? So learning a language is something like learning cycling, যেটা আপনারা পড়েছেন মনে হয়, এরকম অনেকে জানেন। এক্সাম্পলটা দেওয়া হয়, অর্থাৎ একটা বাইসাইকেল, যেমন ধরেন আপনি সাইকেল চালানো শিখতে চান। কি শিখতে চান? সাইকেল চালানো শিখতে চান। তো সাইকেল চালানো শিখতে গিয়ে আপনি কি করছেন? আপনি বই পড়ে কি সাইকেল চালানো শিখতে পারবেন? কি করবেন? আপনি প্র্যাকটিস করে করে শিখবেন। আচ্ছা, তো প্র্যাকটিস করে করে যখন শিখবেন, আপনি যখন সাইকেল চালাচ্ছেন আপনি কি সাইকেলের নিচের দিকে তাকিয়ে চালান? কোথায় দিকে তাকান? সামনে তাকান। প্যাডেল যখন দেন নিচের দিকে তাকিয়ে দেন। কিন্তু আপনি বললাম সাবকনশিয়াস মাইন্ড জানে যে আপনি ঠিকঠাক মতো প্যাডেল দিতেছেন। আর যখনই প্যাডেল সামহাউ স্টাক হয়ে যায় তখনই কনশিয়াস মাইন্ড আপনি ফিল করেন যে কিছু একটা সমস্যা হয়েছে। সো লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাবসলিউটলি ইউর সাবকনশিয়াস মাইন্ড। আপনি যত বেশি পড়বেন আপনার মাইন্ডই অটোমেটিক রিয়েক্ট করা শুরু করবে সাবকনশিয়াসলি, এবং দেন আপনি কনশিয়াসলি সেই ব্যাপারটা ইউজ করা শুরু করবেন। এনিওয়ে, আমাকে অ্যাটেন্ডেন্সটা দেন। আপনারা তো আগের ক্লাসে দিয়েছেন নাকি অ্যাটেন্ডেন্স? সো যারা ডেট দেয়নি কেন? আজকে কত তারিখ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, সাজিদ আহমেদ, সিন্দিদ, ফাতেহিন, সাদমান হুসাইন,
অনিমুল হাসান আসছে। জুয়েল রানা, এই জুয়েল ক্লাস মিস দেন কেন? সিনথিয়াও ক্লাস মিস দিয়েছেন। মিতুও ক্লাস মিস দিয়েছেন মনে আগে। শিমুল হাসান, রবিন গত ক্লাসে কোথায় ছিলেন? ক্লাস মিস দিয়েন না, হ্যাঁ। আচ্ছা, আমাদের পরীক্ষা কবে জানেন? সেপ্টেম্বরের 14 তারিখে পরীক্ষা। যারা হচ্ছে গিয়ে আজকে থেকে ধরেন যারা ক্লাস শুরু করেছেন, হ্যাঁ, আপনি বললাম যদি এই উপন্যাসটা শুধু ঠিকমতো পড়ে আসেন, আপনার বললাম হচ্ছে পাশের নাম্বার উঠে যাবে, কারণ দুটো কোয়েশ্চেন থাকবে, আপনি তো জানেনই কি আসতে যাচ্ছে। সো দয়া করে আগে কি হয়েছে অতীত ভুলে গিয়ে বর্তমানটাকে একটু নাড়াচাড়া করেন, হ্যাঁ। লগ্ন পাঠান আসছেন। রবি দাস, শুভ রবি দাস আজকে প্রথম? কেন বাবা? আচ্ছা, পেয়েছেন? সামিউল ইসলাম নতুন ভর্তি হয়েছেন। নাহিদুল ইসলাম নতুন ভর্তি হয়েছেন। রেজানুর রহমান রাফি, লাবিব কোথায়? লাবিব আগের ক্লাস মিস দিয়েছেন। আরিফ, আব্দুর রহমান মিস দিয়েছেন আগের ক্লাস। আহমেদ, ফ্রাঙ্কলিন কোকশি মিস দিয়েছেন ক্লাস। মোস্তফা কোথায়? ওয়ালনা মানকিন আসছেন। আচ্ছা, ফয়সাল কোথায়? আব্দুল্লাহ মারুফ কবে ভর্তি হয়েছেন? মারুফ মনে রিসেন্ট ভর্তি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ফরিদ আহমেদ, তুষারকেও দেখিনি লাস্ট কয়েকটা ক্লাসে। রাফিউন মিস দিয়েছেন। এই আপনার অ্যাওয়ার্ড তো ছুটে গেল, যে হচ্ছে ক্লাস মিস না দিবেন একটা, তার জন্য তো সেমিস্টার শেষে একটা অ্যাওয়ার্ড থাকে। মশিউর রহমান, মহিউদ্দিন এশা, আচ্ছা। সালাউদ্দিন, আবরার ইসলাম, আবরার মিস দিয়েছেন ক্লাস। নাইম ক্লাস মিস দিয়েছেন। মহিউদ্দিন আজকে আপনার নাম বললাম অনেক আগে থেকে ছিল, দুই মহিউদ্দিনের নাম অলমোস্ট একসাথে, মহিউদ্দিন এস আর মহিউদ্দিন দুইজনের নামই একই সাথে আসে। ওই যে আপনার মিতা, ওই যে পিছে তাকান। হ্যাঁ, কেন এতদিন কোথায় ছিলেন? ইন্ডিয়াতে। ও ভিডিও পজ করেন নাই? সবাই তো জেনে গেল কারা কারা